আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজেরা, কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করছি তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। আজকে আমরা আলোচনা করব কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে। তোমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে ইউটিউবে অনেক ভিডিও পাবে, কিন্তু তোমাদের সেই ভিডিওগুলোর মধ্যে একাধিক রুলস বারবার আলোচনা করা হয়। আমি তোমাদের বোর্ড কোশ্চেন সলভ করার পরে যে বিষয়টি বুঝতে পারলাম যে তোমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মাত্র 8টি রুলস ব্যবহার করা হয়। সেই রুলসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আমি দেখেছি বারবার ওই একই রুলসের উপর ভিত্তি করে কোশ্চেনগুলো এসে থাকে। তো আজকের ক্লাসটি হতে যাচ্ছে তোমাদের জন্য স্পেশাল। তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং চ্যানেল এবং পেজটি যদি ফলো অথবা সাবস্ক্রাইব করে না থাকো তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা যে 8টি রুলস নিয়ে আলোচনা করব, প্রথম নম্বরে যে রুলসটি রয়েছে সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। সেটা কি? কন্ডিশনাল সেন্টেন্স। আমি কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে এর আগে একটি ভিডিওতে আলোচনা করেছি, তোমরা পারলে সেখান থেকে দেখে রাখবে এবং আজকে তোমরা এখানে একটু ভালোভাবে জানবে। দেখো, কন্ডিশনাল সেন্টেন্স কত প্রকারের হয়ে থাকে? কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি 4 প্রকারের হয়ে থাকে। তো খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের 3 প্রকার: ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে আমরা কি জানি? ফার্স্ট কন্ডিশনাল সম্পর্কে আমরা জানি যে ইফযুক্ত ক্লজটিতে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরবর্তী ক্লজটিতে থাকে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। পরবর্তী ক্লজে কি থাকে? ফিউচার ইনডিফিনিট। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে ইফযুক্ত ক্লজটিতে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে এবং ফিউচার ইনডিফিনিট থাকে হচ্ছে পরবর্তী ক্লজে। আচ্ছা, একটা উদাহরণ দেখি আমরা। দেখো, ইফ আই প্লে গেম, আমি যদি গেম খেলি তাহলে কি আসবে? এখানে শূন্য স্থান দেওয়া থাকতে পারে, তোমাদের এখানে বাকিটা শূন্য স্থান দেওয়া থাকবে। তোমরা বোর্ড কোশ্চেনগুলো যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা ইজিলি এই বিষয়টা ধরতে পারবে যে কোথায় শূন্য স্থান দেওয়া থাকবে ইফযুক্ত ক্লজে। এখানে শূন্য স্থান দেওয়া থাকে স্বাভাবিকভাবে, ঠিক আছে? তো এইখানে আমি কি বসাতে পারি? ইফ আই প্লে গেম, আমি যদি গেম খেলতে চাই, আমি যদি গেম খেলি তাহলে লিখতেছে না, এইখানে শূন্য স্থান দেওয়া থাকলো আই উইল। দেখো, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে যেহেতু সাবজেক্ট একটাই, সাবজেক্ট আমি চেঞ্জ করতে পারবো না, সাবজেক্ট ওইটাই রেখে দিলাম। এবং ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে আমি উইল অথবা শ্যাল ব্যবহার করব, আমি এখানে উইল ব্যবহার করলাম। তারপরে একটা ভার্ব নিয়ে আসতে হবে। আমরা জানি মডাল ভার্ব উইল, আর উইলের গঠন, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনও সেম, যে শ্যাল বা উইলের পরে একটা প্রেজেন্ট ভার্বের বেস ফর্ম নিয়ে আসবো, ঠিক আছে? তো এখানে আমি অর্থ অনুসারে কি বসাতে পারি? ইফ আই প্লে গেম আই উইল অ্যাটেন্ড, I will attend to the field. I will attend to the field. আমি মাঠে উপস্থিত হব। I will attend to the field. আমি যদি গেম খেলি আমি মাঠে উপস্থিত হব, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের ক্ষেত্রে। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে কি আসে? সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে দেখো, সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে গঠনটা কি হবে? ইফযুক্ত ক্লজটিতে থাকবে পাস্ট ইনডেফিনিট টেন্স।
ইফ যুক্ত ক্লজটিতে কি থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং যে পরের ক্লজটি আসবে সেই ক্লজটিতে থাকবে উড কুড অথবা মাইট, এরপরে ভার্বের বেস ফর্ম বসবে। এরপরে এটা কিন্তু V1 দিছি, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। ঠিক আছে, উড কুড মাইট, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা উদাহরণের মাধ্যমে একটু বিষয়টা ক্লিয়ার করি। দেখো এখানে আমি যদি বলি ইফ আই ওয়েন্ট দেয়ার, আমি যদি সেখানে যেতাম। সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে হয় কি, অর্থটা এমন আসে যে অতীতে একটি কাজ হয়ে গেছে কিন্তু সেটা আমি করিনি, সেটা সম্পর্কে আফসোস করছি। তো এই বিষয়টা এখানে সেম, যে ইফ আই ওয়েন্ট দেয়ার, আমি যদি সেখানে যেতাম, এখানে শূন্য স্থান দেওয়া থাকবে, এটা তোমাকে পূরণ করতে হবে। আই উড, যেহেতু উড কুড মাইট ব্যবহার করতে হবে, আমি উড ব্যবহার করলাম। আই উড সি দেম দ্বারা আমি যে কোনো ব্যক্তিদেরকে বুঝালাম যে ইফ আই ওয়েন্ট দেয়ার, আমি যদি সেখানে যেতাম, আই উড সি দেম, আমি তাদের দেখতে পেতাম। ঠিক আছে, আই উড সি দেম, আমি তাদের দেখতে পেতাম। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল গেল, সেকেন্ড কন্ডিশনাল গেল। এখন আমরা থার্ড কন্ডিশনাল সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, দেখো থার্ড কন্ডিশনালে কি বলা হয়। থার্ড কন্ডিশনালের গঠন হচ্ছে দুইটা। একটা হচ্ছে ইফ দিয়ে আর একটা হেড দিয়ে। তোমরা মনে করতে পারছো কিনা তোমরা একটু লক্ষ্য করো। দেখো ইফ যুক্ত ক্লজটিতে থাকবে, ইফ যুক্ত ক্লজের মধ্যে থাকবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, আর তার পরবর্তী যে ক্লজটা আসবে সেই ক্লজটা কি হবে, সেই ক্লজটায় আসবে উড কুড অথবা মাইট, এরপরে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের 3 নাম্বার ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সরি, এর সামনে একটা হ্যাভ হবে, আমি একটা দেইনি, হ্যাভ। ঠিক আছে, এইখান থেকে এখানে দেখো পাস্ট পারফেক্ট যদি থাকে, ইফ যুক্ত ক্লজটিতে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এর পরের ক্লজটিতে ভার্বগুলো কি আসবে। দেখো সাবজেক্ট অবজেক্ট তো থাকে সবগুলোতেই, আমি সাবজেক্ট অবজেক্ট লিখিনি এখানে, জাস্ট খালি ভার্বের গঠনটা দিচ্ছি। কারণ পরিবর্তন যদি হয় একমাত্র ভার্বের গঠনটাতেই পরিবর্তন হতে পারে, অন্য কোথাও কিন্তু পরিবর্তন হয় না। সাবজেক্ট কোনো চেঞ্জ হয় না, অবজেক্টও চেঞ্জ হয় না। সাবজেক্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু ভার্ব থাকবে এবং ভার্বের গঠনগুলো পরিবর্তনশীল, সেই জন্য আমি এটা দিচ্ছি। ঠিক আছে, দেখো ইফযুক্ত ক্লজটিতে যদি পাস্ট পারফেক্ট থাকে, তাহলে এর পরবর্তী ক্লজে উড কুড মাইট থাকবে, মাইট এরপরে হ্যাভ থাকবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। উদাহরণে লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। ইফ যদু had bought মানে হচ্ছে কিনেছিল। যদু কিনতো, দা কি দিব, ভেজিটেবল, দা জিনিস দিলাম। ঠিক আছে, তোমাদের ইংরেজি শব্দ অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আচ্ছা, ইফ যদু হ্যাড বট দ্য জিনিস, যদি সে জিনিসটি কিনতো,
তাহলে পরবর্তী ক্লজে কি আনবো? উড, কুড, মাইট, এরপরে হ্যাভ, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা এরপরে আনবো কি, যে একটা সাবজেক্ট নিয়ে আসবো হি। যদুর ক্ষেত্রে হি দিলাম। যদু কি মেয়ে মানুষ? মেয়ে মানুষ না, ছেলে মানুষের হয় নাম যদু। যদু কুড, যদু কুড হ্যাভ, এরপরে কি দিচ্ছি? যদু কুড হ্যাভ। আচ্ছা, তোমাদের বলে রাখি যে এই যে এই কোমা দেওয়ার পরে তোমাদের কিন্তু একটা শূন্য স্থান দেওয়া থাকবে। এই শূন্য স্থানটাতে তোমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? ইফযুক্ত ক্লজটিতেও কোনো সময় শূন্য স্থান দেওয়া থাকে, কখনো এইখানেও শূন্য স্থান দেওয়া থাকে, তবে এইটাতেই বেশি শূন্য স্থান দেওয়া থাকে, ইফযুক্ত ক্লজে খুব কম দেওয়া থাকে। হি কুড হ্যাভ গট, হি কুড হ্যাভ গট দ্য ডিসকাউন্ট, ডিসকাউন্ট বয় নাকি? যদু হচ্ছে ডিসকাউন্ট বয়। দেখো, ইফ যদু হ্যাড বট দ্য জিনিস হি কুড হ্যাভ গট দ্য ডিসকাউন্ট। সে ডিসকাউন্ট পেত, যদি সে সেখান থেকে কিনতো এই জিনিসটি, তাহলে সে ডিসকাউন্ট পেত, ঠিক আছে? আচ্ছা, এইটারই আরেকটি ফর্ম হচ্ছে তোমার ইফ উঠে যাবে, ইফ উঠে যাবে, হ্যাডটা সামনে চলে আসবে, হ্যাডটা সামনে চলে আসবে, হ্যাড, হ্যাড যদু, ঠিক আছে? হ্যাড যদু বট দ্য জিনিস হি কুড হ্যাভ গট দ্য ডিসকাউন্ট। তো এইখানে কিন্তু অনেক সময় আমাদের কিন্তু এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এটা স্টার দিয়ে রাখবে, এটা স্টার। তোমরা যারা নোট করছো তারা কিন্তু এটা স্টার দিয়ে রাখবে, তারা এটা স্টার দিয়ে রাখবে। এই জন্য যে এই যে ইফের গঠন আমরা জানি, অধিকাংশই জানি, কিন্তু আমরা জানি না এই হ্যাডের গঠনটা। সেই জন্য এই হ্যাডযুক্ত যেই ক্লজটি থাকবে সেটা দেখে আমাদের এটা মনে রাখতে হবে, ঠিক আছে? যে এই হ্যাডযুক্ত থাকলে আমাকে মনে করতে হবে এখানে থার্ড কন্ডিশনাল এসে ভিড় করেছে। তো এটা তোমরা একটু মনে রাখবে। এ হচ্ছে কন্ডিশনালের গঠনটা, এটা হচ্ছে রুলস নাম্বার 1 গেল। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের কয়টি রুলসের কথা আলোচনা করব? 8টি রুলস, কেবল একটা রুলস গেল, বাকিটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। দেখো, 2 নাম্বার রুলসে রয়েছে রুলস নাম্বার 2। কি রয়েছে? উইশ, তারপরে ফান্সি, তারপরে ইট ইজ হাই টাইম, তারপরে ইট ইজ টাইম, ঠিক আছে? এই যে শব্দগুলো, এখানে একটা দেওয়া আছে, একটা সেন্টেন্স দেওয়া আছে, ক্লজ দেওয়া আছে, এখানে আর একটি ক্লজ দেওয়া আছে, এখানে একটা শব্দ, এখানে একটা শব্দ, কয়টা কি কি দেওয়া আছে? উইশ, ফ্যান্সি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম। এই জিনিসগুলো যদি তোমার সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে পরবর্তী যে ভার্বটি আসবে ক্লোজের মধ্যে, সেইখানে ভার্বের পাস্ট ফর্ম বসবে, পাস্ট ইনডিফিনিট ফর্ম বসবে, পাস্ট ইনডিফিনিট ফর্ম বসবে। যেমন আমি যদি বলি আই উইশ, এরপরে কি আনবে? এরপরে আই উইশ আই ওয়ার আ কিং। এখানে আরেকটির বিষয় হচ্ছে যে আই উইশের পরে আই ওয়ার আনতে হয়, আই ওয়াজ হয় না, ঠিক আছে? আই উইশের পরে সব সময় আই ওয়ার আনতে হবে, আই উইশের পরে। কারণ এখানে তোমার বাংলাটার দিকে লক্ষ্য করো, আই উইশ আই ওয়ার আ কিং, বাংলাটার দিকে লক্ষ্য করো, আই উইশ আই ওয়ার এ কিং। আমি যদি রাজা হতাম, এখানে কিন্তু অতিরিক্ত ডিজায়ার প্রকাশ করা হচ্ছে, অতিরিক্ত নিজের কি বলবো, যে একটা বিষয় সত্য না, আমি কিং হতে পারবো না, অবাস্তব কল্পনা করার জন্য কিন্তু এই সেন্টেন্সটা ব্যবহার করা হচ্ছে। এবং এই আই উইশ আই ফ্যান্সি, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এরপরে আই যদি আসে তাহলে আই ওয়ারও হবে, ঠিক আছে? আই এর পরে এখানে ওয়াজ হবে না, এটা মনে রাখবে। আরেকটি উদাহরণ, ইট ইজ টাইম অথবা হাই টাইম, ইট ইজ টাইম, ঠিক আছে? ইট ইজ টাইম, এরপরে যদি তুমি টু নিয়ে আসো,
এরপরে যদি তুমি টু নিয়ে আসো, এরপরে যদি টু নিয়ে আসো, ইট ইজ টাইম টু গো, এটি যাওয়ার সময়। অথবা যদি এখানে তুমি সাবজেক্ট আনো, ইট ইজ টাইম উই গট প্রিপারেশন, ইট ইজ টাইম উই গট প্রিপারেশন, এটি প্রিপারেশন নেওয়ার সময়। ঠিক আছে, দেখো এখানে একটু লক্ষ্য রাখবে, তোমরা মনে করছো ভাই কি শিখাচ্ছে এখানে, ইট ইজ টাইমের পরে আবার এখানে বললো যে এরপরে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এইখানে আবার টু এর পরে ভাইয়া একটা ভার্ব দিয়ে দিল। কিসের জন্য দিল ভাইয়ার? অবশ্যই কারণ আছে। দেখো ইট ইজ টাইম, এরপরে টু যদি থাকে, এরপরে যদি তুমি সংক্ষিপ্তভাবে টু আনতে চাও, তাহলে কিন্তু তুমি ইজিলি এরপরে একটা ভার্বের বেস ফর্ম দিতে পারবা ইনফিনিটিভ হিসেবে। কিন্তু যদি ইট ইজ টাইম অথবা আই টাইমের পরে তুমি, এখানে আমি কি দিয়েছি, ওই গো নয় তো, উই গট প্রিপারেশন। আচ্ছা, উই গট প্রিপারেশন, কিসের জন্য গট দিলাম? গটটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, ভার্বের পাস্ট ফর্ম, গটটা কিন্তু হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, যার কারণে আমরা যদি সাবজেক্ট আনি তাহলে কিন্তু ভার্বের পাস্ট ফর্ম দিতে হবে। আর যদি টু নিয়ে আসি তাহলে কিন্তু এরপরে আমাকে কি দিতে হবে? এরপরে আমাকে ভার্বের বেস ফর্ম দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, রুলস নাম্বার 3 আমরা দ্রুত আলোচনা করব, তোমরা একটু বোঝার চেষ্টা করবে মনোযোগ সহকারে। আচ্ছা, এরপরে যে রুলসটি রয়েছে সেটি হচ্ছে সিন্স অ্যাজ হোয়েন। সিন্স অ্যাজ হোয়েন, সিন্স অ্যাজ হোয়েন। দেখো সিন্স অ্যাজ হোয়েন, এই কানেক্টরগুলো, এই যে লিঙ্কিং ওয়ার্ড আছে, এইগুলো দুইটি ক্লজকে যুক্ত করবে। এগুলো কি করবে? দুইটি ক্লজকে যুক্ত করবে। এখন দেখো এখানে দুইটি রুলস আছে সিন্স অ্যাজ হোয়েনের মধ্যে। নিয়মটি হচ্ছে কি, যে সিন্স অ্যাজ হোয়েনের এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট আসে, প্রেজেন্ট ইনডিফিনিট আসে, এটা মনে রাখবে এখানে, যে এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট আসে, আরেক পাশে কি হবে? আরেক পাশে পাস্ট ইনডিফিনিট আসবে। এক পাশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট আসে, আরেক পাশে পাস্ট ইনডিফিনিট আসবে। আবার এটার এক পাশে যদি পাস্ট ইনডিফিনিট আসে, এক পাশে পাস্ট ইনডিফিনিট আসে, আরেক পাশে হবে পাস্ট পারফেক্ট। এক পাশে পাস্ট ইনডিফিনিট আসলে আরেক পাশে পাস্ট পারফেক্ট, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট আসলে আরেক পাশে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এক্সাম্পল দেখো, আমরা একটা এক্সাম্পল ধরি। আই সি ইউ, আমি তোমাকে দেখি, আমার মানে তোমার সাথে দেখা হয়েছে, তোমাকে আমি দেখি। কখন দেখি? হোয়েন আই, আচ্ছা দেখো এখানে আই দিলাম না, আগে এই হোয়েন দেওয়া আছে, এরপরে একটা শূন্য স্থান দেওয়া থাকবে, আই সি ইউ হোয়েন, আমি তোমাকে দেখি, তোমাকে মনে করো কালকে দেখা হয়েছে, আই সি ইউ, আমি তোমাকে দেখি, হোয়েন, এরপরে শূন্য স্থান দেওয়া আছে, তুমি কিভাবে পূরণ করবা? তোমাকে মনে রাখতে হবে যে সিন্স অ্যাজ হোয়েনের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেওয়া থাকে, অবশ্যই আমাকে পরে পাস্ট ইনডিফিনিট দিতে হবে। আর সিন্স অ্যাজ হোয়েনের আগে যদি ফার্স্ট ইনডিফিনিট দেওয়া থাকে, অবশ্যই পাস্ট পারফেক্ট দিতে হবে এরপরে। এখানে দেওয়া আছে আই সি ইউ, এখানে এটা হচ্ছে আমাকে দেখা যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, সেই জন্য আমাকে এরপরে কি দিতে হবে? এরপরে আমাকে দিতে হবে পাস্ট ইনডিফিনিট। আমি কি দিব? আই সি ইউ, আমি তোমাকে দেখি, হোয়েন আই ওয়েন্ট
ক্যাম্পাস। আমি যখন ক্যাম্পাসে যাই, আমি যখন ক্যাম্পাসে যাই তখনই কিন্তু আমি তোমাকে দেখতে পাই, তখন আমি তোমাকে দেখতে পেয়েছি। ঠিক আছে, আমি কখন তোমাকে দেখেছি? আমি যখন ক্যাম্পাসে গিয়েছি। আবার এই উদাহরণটা দেখো 2 নাম্বার, এটার যে কি বলা হচ্ছে, সিন্স অ্যাজ ওয়াইনের আগে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পরেরটা পাস্ট পারফেক্ট হবে। কি দেব আমি? I wrote a letter. I wrote a letter. আমি একটি লেটার লিখেছি। এরপরে আমাকে কি আনতে হবে? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমি কি দিব? যে I wrote a letter, সরি এখানে সিন্স কোথায়? সিন্স তো দেই নেই। সিন্স যখন I had got your letter, আমি যখন তোমার, এখানে বলা হচ্ছে কি দেখো, I wrote a letter, এখানে এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, এটা পাস্ট ইনডিফিনিটে দেওয়া আছে। I wrote, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে wrote। I wrote a letter since যখন I had got your letter, আমি যখন তোমার লেটার পেয়েছি তখনই কিন্তু আমি লেটার লিখেছি। ঠিক আছে, আমি যখন তোমার লেটার পেয়েছি তখনই কিন্তু আমি লেটার লিখেছি। এটা হচ্ছে সিন্স অ্যাজ হোয়েনের রুলস নাম্বার 3 চলে গিয়েছে। রুলস নাম্বার 3। আচ্ছা, 3 নাম্বার রুলস চলে গেল। রুলস নাম্বার 4-এ কি আছে? আচ্ছা, এই রুলসটা এতটাই ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে তোমাদের যে 7টা করে প্রশ্ন থাকে কমপ্লিটিং সেন্টেন্সে, এর মধ্যে এই 4 নাম্বার রুলসটা খুব 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 জরুরি। কিসের জন্য? প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে 2টা করে, 7টার মধ্যে 2টা করে প্রশ্ন কিন্তু এই রিলেটিভ প্রোনাউনের যে রুলসটা আছে 4 নাম্বার রুলস, সেটা থেকে এসে থাকে। তোমরা কিন্তু এখানে এটা একটু ভালো করে খেয়াল রাখবে। দেখো, রুলস নাম্বার 4 রিলেটিভ প্রোনাউন সম্পর্কিত। রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউনগুলো কি কি এটা আমাকে জানতে হবে, আবার রিলেটিভ প্রোনাউনের কাজ কি সেটাও আমাকে জানতে হবে, নয়তো তো ক্লজ গঠন করা সম্ভব না। আমাকে ক্লজ গঠন করা তো সম্ভব হবে না। দেখো, রিলেটিভ প্রোনাউনগুলো কি কি? দ্যাট, তারপরে WH, দ্যাট WH, আর কি আছে? আর তেমন কিছু নেই। তারপরে এই যে হাউ রয়েছে, ঠিক আছে, দ্যাট WH হাউ, দ্যাট রয়েছে, WH রয়েছে, কি কি? হুইচ, হোয়াট, হু, হুম, তারপরে আর কি আছে? হোয়ার, হোয়েন। এই যে 5টা WH রিলেটিভ প্রোনাউন রয়েছে। আবার রয়েছে হাউ। ঠিক আছে, আমরা এগুলোর ব্যবহার দেখি। যখন ব্যক্তি হিসেবে আমরা ব্যক্তিকে নির্দেশ করব তখন আমরা হু দ্বারা প্রকাশ করব। যখন স্থান, দেখো আমি উদাহরণ দিয়ে তোমাদের বারবার বলি যে উদাহরণ দিলে কিন্তু সব কিছু সলভ সহজেই করা যায়। দেখো, নজরুল is a national poet, এরপরে কি দেওয়া থাকবে? অবশ্যই হু, এরপরে একটা শূন্য স্থান দেওয়া থাকে। যে নজরুল ইজ এ ন্যাশনাল পোয়েট, নজরুল
ইজ ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। আমি বাকিটা দিলাম না। নজরুল ইজ ন্যাশনাল পোয়েট। নজরুল হচ্ছে আমাদের জাতীয় কবি। হু, এরপরে দেওয়া আছে হু, যিনি, এরপরে কি দেব আমরা বাংলাটা সাজাই, যিনি, হু, হু, এরপরে আমরা নিয়ে আসতে পারি হু হ্যাজ রিটেন lots of poems. Nazrul is a national poet who has written a lots of poems. সে অনেকগুলো কবিতা লিখেছে, ঠিক আছে, সে অনেকগুলো কবিতা লিখেছে। এরপরে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি দ্যাট দিয়ে। ইট ইজ দ্য, আচ্ছা আমি এই বোর্ড সম্পর্কে একটা উদাহরণ দিই। ইট ইজ দ্য বোর্ড দ্যাট, এরপরে শূন্যস্থান দেওয়া আছে। এটি হচ্ছে দ্য বোর্ড, এই বোর্ডটি হচ্ছে, এটি হচ্ছে দ্য বোর্ড যেটি, দ্যাট বলতে যেটি আমি হুইচও দিতে পারি, হোয়াটও দিতে পারি, তিনটা কিন্তু একই অর্থ দিচ্ছে। ইট ইজ দ্য বোর্ড দ্যাট ক্যান হেল্প আস, ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে দ্যাট ক্যান হেল্প আস। ইট ইজ দ্য বোর্ড দ্যাট ক্যান হেল্প আস, এটা আমাদের সাহায্য করতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে 4 নম্বর রুলস গেল, বাকি রয়েছে আর 4টা রুলস। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরের যে রুলসটা রয়েছে সেটা হচ্ছে লেস্ট দিয়ে। লেস্ট আমরা শুনে থাকবো, লেস্ট মানে পাছে ভয় হয় এমন, পাছে ভয় হয় এমন, অথবা এর অর্থ আমি দিয়েছি যেটা নয়তোবা। দেখো লেস্ট, আমি বাংলা একটা বাক্য বলি যে পাশে ভয় হয় এমন অথবা নয়তোবা দিয়ে, যে তোমার প্রিপারেশন তুমি ভালোভাবে নাও, নয়তোবা তুমি ফেল করবে। এরপরে কিন্তু একটি, এই লেস্ট দ্বারা কিন্তু একটি নেগেটিভ অর্থযুক্ত বাক্য বোঝায়, ঠিক আছে। লেস্ট দ্বারা কি বোঝাচ্ছে, তোমার কাজ তুমি দ্রুত শেষ করো, নয়তো তোমার এই সমস্যা হবে, তুমি ভালোভাবে কথা বলো, নয়তো তোমাকে সমস্যায় পড়তে হবে, ঠিক আছে, তুমি সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করো, নয়তো তোমাকে র্যাক দিবে। এই যে এই বিষয়গুলো চলে আসে। দেখো উদাহরণের মাধ্যমে সব কিছুই সমাধান করব। কি বলা হচ্ছে যে টেক your preparation, তোমার প্রিপারেশন ভালোভাবে নাও, তোমার প্রিপারেশন নাও, লেস্ট। নয়তোবা কি হচ্ছে, এরপরে শূন্যস্থান। আচ্ছা, এরপরে এই নয়তোবা লেস্টের পরে তোমাকে যেই সেন্টেন্সটি নিয়ে আসবা, তারপরে তার ক্ষেত্রে তোমাকে শুড অথবা মাইট মডেল আনতে হবে। শুড অথবা মাইট এই মডেলটি নিয়ে আসতে হবে, ঠিক আছে। শুড অথবা মাইট মডেল নিয়ে আসতে হবে, তারপর একটি ভার্ব ব্যবহার করতে হবে। দেখো টেক ইউর প্রিপারেশন লিস্ট, ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। আচ্ছা, আমি যখন একজনকে পড়াতাম হোম টিউটর হিসেবে, তখন তাকে আমি এই উদাহরণটা দিয়েছিলাম যে টেক ইউর প্রিপারেশন, ওয়ার্ক হার্ড, তারপরে এইগুলো বলছিলাম যে লেস্ট ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। বলতেছে ভাইয়া এটা কি বললেন,
আমি ফেল করব, এটা আপনি প্রত্যাশা করেন? প্রত্যাশা করি না। যদি প্রিপারেশন না নাও তাহলে তোমাকে অবশ্যই ফেল করতে হবে, কারণ হচ্ছে এটা বাস্তব। তুমি প্রিপারেশন নিবা না, তুমি ভালো মার্ক আশা করো কিভাবে? সেজন্য তোমাদেরকেও বলছি যে তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও, নয়তো তোমরাও ফেল করবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গেল আমাদের 5 নাম্বার রুলস। 6 নাম্বার রুলসে কি দেওয়া আছে আমরা দেখব। 6 নাম্বার রুলসে দেওয়া আছে, আচ্ছা, রুল নাম্বার 6 আছে, উইথ a view to would you mind accustomed to, তারপরে look forward to, এইগুলো। এরপরে যেই ক্লজটি যুক্ত হবে, এরপরে যেই ক্লজটি অথবা যে ফ্রেজ যুক্ত হবে, সেইখানে এই শব্দগুলোর পরে উইথ আ ভিউ টু, অ্যাকাস্টম টু, লুক ফরওয়ার্ড টু, উড ইউ মাইন্ড, তারপরে গেট ইউজ টু, একটু মনে রাখার চেষ্টা করো, গেট ইউজ টু, বি ইউজ টু, বি ইউজ টু, তারপরে হচ্ছে বিকাম ইউজ টু, বিকাম ইউজ টু। এই যে আমি শব্দগুলো লিখলাম, এই যে ফ্রেজগুলো লিখলাম, ঠিক আছে, এই ফ্রেজগুলোর পরে যেই আরেকটি ফ্রেজ আসবে অথবা যেই ক্লজ আসবে, সেই ক্লজটি শুরু হবে ভার্বের সাথে আইএনজি দিয়ে। এরপরে যেই ভার্বটি আসুক না কেন, তারপরে তোমাকে ভার্বের সাথে আইএনজি দিতে হবে অর্থ অনুসারে, ঠিক আছে? যে ভার্বটি অর্থ অনুসারে আনবা সেটার সাথে কিন্তু আইএনজি যুক্ত রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, উদাহরণের মাধ্যমে আমরা দেখি। তবে এইখানে একটু মনে রাখবা যে বি ভার্বগুলো কি কি, এম ইজ আর, ওয়াজ ওয়ার এবং বি বিন। বি বিন, বিইং, এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। আমি নিচের অংশটা একটু মুছে দিচ্ছি, আমাকে উদাহরণ লিখতে হবে। দেখো এখানে আমি দিচ্ছি উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড অর্থ হচ্ছে যদি কিছু মনে না করো। উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো। উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো, তুমি কি আমাকে কিছু টাকা ধার দেবে? উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো, তুমি কি আমার পাশে এসে বসবে? উড ইউ মাইন্ড, যদি কিছু মনে না করো, আমার সাথে হাঁটবে? আচ্ছা, উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার উইথ মি, উইথ মি। এরপরে কিন্তু এই উড ইউ মাইন্ড দ্বারা কিন্তু এখানে প্রশ্ন বোঝাচ্ছে, সেজন্য আমি প্রশ্নবোধক চিহ্ন দিছি। দেখছো যে উড ইউ মাইন্ড যেহেতু আমাকে এখানে একটা মডাল দিয়ে শুরু হচ্ছে, একটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, সেই জন্য আমাকে কিন্তু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিন্তু এই যে বাকি যেগুলো আছে সেইগুলো কিন্তু সেন্টেন্সের মাঝখানেও ব্যবহৃত হয়, সেজন্য এরপরে ইয়ে না দিলেও চলে। দেখো এখানে এটার অর্থ হচ্ছে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড গোয়িং দেয়ার, আমার সাথে কি সেখানে যাবে? এখানে শুরু হচ্ছে ভার্বের সাথে আইএনজি দিয়ে। এটা রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও তোমাদের জন্য প্রযোজ্য হবে এই রুলসটা। এর বাকিগুলোর উদ্দেশ্য আমি বলে দিচ্ছি। দেখো উইথ আ ভিউ টু এর অর্থ হচ্ছে উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু, উদ্দেশ্যে, উইথ আ ভিউ টু, এরপরে ভার্বের সাথে আইএনজি হবে উদ্দেশ্যে। আমি বাংলায় বলি যে আমি ক্লাসটি নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য, আমি ক্লাসটি নিচ্ছি তোমাদের বোঝানোর জন্য। আই অ্যাম টেকিং দিস ক্লাস উইথ আ ভিউ টু আন্ডারস্ট্যান্ডিং ইউ, ঠিক আছে? আমি তোমাদেরকে বোঝানোর জন্য
এই ক্লাসটি নিচ্ছি। আচ্ছা, এটার উদ্দেশ্য তো বললাম এখানে অ্যাকাস্টম টু মানে অভ্যস্ত, অ্যাকাস্টম টু অভ্যস্ত। আমি তোমাদেরকে বলি যে ধরো আমি কথা বলতে অভ্যস্ত, আই অ্যাম অ্যাকাস্টম টু টকিং অ্যাবাউট, আমি কথা বলতে অভ্যস্ত, আই অ্যাম অ্যাকাস্টম টু টকিং অ্যাবাউট, ঠিক আছে। এরপরে লুক ফরওয়ার্ড টু, অধীর আগ্রহে অপেক্ষা করা, অধীর আগ্রহে অপেক্ষা করা। আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার, আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার, লুক ফরওয়ার্ড টু, আই অ্যাম স্ট্যান্ডিং হিয়ার লুকিং ফরওয়ার্ড টু টেকিং মাই ব্রাদার, আমার ভাই আসার জন্য আমি অপেক্ষা করছি অধীর আগ্রহে, ঠিক আছে। এইগুলো হচ্ছে এটার অর্থ। রুলস নাম্বার 7-এ আমরা চলে যাই। যদি কেউ কোনোভাবে বুঝতে না পারো তাহলে আমাকে অবশ্যই টেক্সট করবে। রুলস নাম্বার 7, এরপরে আমরা কিন্তু আরেকটি রুলস দিয়ে ক্লাসটি শেষ করব। দেখো রুলস নাম্বার 7-এ রয়েছে কয়েকটি বিষয়। সো দ্যাট মানে হচ্ছে যাতে, এর আরেকটি রূপ রয়েছে ইন অর্ডার দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট টু ড্যাশ ড্যাশ টু। এইখানে এটার অর্থ হচ্ছে এতই, এটার অর্থ হচ্ছে যে, মনে রাখতে হবে। এরপরে একটি ক্লজ বসে, তোমরা পারলে স্ক্রিনশট দিয়ে রাখবে, নয়তো নোট খাতায় নোট করতে পারো। এরপরে একটি ক্লজ আসবে, দ্যাট যুক্ত থাকলে এরপরে একটি ক্লজ আসবে, ঠিক আছে। এরপরে ক্লজ আসবে সো দ্যাট, যাতে, ইন অর্ডার দ্যাট। তারপর হচ্ছে আরেকটি বিষয় যুক্ত আছে, টু অথবা ইন অর্ডার টু, ঠিক আছে। এটার অর্থ এরকম হবে যে যেতে, করতে, খেতে, বসতে, মানে যে ভার্বটাই আনবো সেটার বাংলাটা এরকম হবে, ঠিক আছে। সো দ্যাট অর্থ যাতে, ইন অর্ডার দ্যাট এর অর্থও যাতে, এবং এরপরে বসবে হচ্ছে একটি ক্লজ, সো দ্যাট, সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটার অর্থ হচ্ছে এতই যে, টু ড্যাশ ড্যাশ টু, এরপরে এটারও বাংলা হচ্ছে এতই যে, এরপরে এটার ক্ষেত্রে ভার্ব বসে, এটার ক্ষেত্রে ক্লজ বসে, ঠিক আছে। আরেকটি রয়েছে টু অথবা ইন অর্ডার টু, এর অর্থ হচ্ছে যেতে, করতে, খেতে, বসতে, এগুলো, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে রাখো। আমি একটু উদাহরণের দিকে যাই। এখানে বলা হচ্ছে কি যে সো দ্যাট, যাতে, আই অ্যাম গোয়িং টু স্কুল, আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। সো দ্যাট এরপরে শূন্য স্থান দেওয়া থাকবে। আমি স্কুলে যাচ্ছি, সো দ্যাট যাতে, আই ক্যান লার্ন, আমি শিখতে পারি, যাতে আই ক্যান লার্ন। এরপরে আমি বলছিলাম না যে এই যাতে, সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট, এরপরে ক্লজ বসবে। এখানে সো দ্যাটের জায়গায় আমি ইন অর্ডার দ্যাটও বসিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এটা দিয়ে আরেকটি উদাহরণ হচ্ছে হি ইজ
সো হি ইজ সো কি দিব, নাইস। যখন আমরা কোনো শব্দ খুঁজে না পাই তখন নাইস, গুড, বিউটিফুল, ভেরি নাইস এগুলোই দিই, ঠিক আছে। গ্রেট সেরকম আমিও দিলাম যে যখন আমরা, আচ্ছা দেখো, হি ইজ সো নাইস দ্যাট, সে এতই সুন্দর যে, হি দিছি, আচ্ছা হি ইজ সো নাইস দ্যাট, সে এতই সুন্দর যে, এই সেন্টেন্সটি মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। আর যদি সি দিতাম তাহলে ছেলেদের ক্ষেত্রে। হি ইজ সো নাইস দ্যাট হি ক্যান অ্যাট্রাক্ট all girls. He is so nice that he can attract all girls. সে সমস্ত মেয়েদের পাগল বানাতে পারে আর কি, ঠিক আছে। সর্বশেষ রুলসটা আলোচনা করে আজকের ক্লাসটি শেষ করব। সর্বশেষ রুলসটা রয়েছে 8 নম্বর, প্রবাদ বাক্যের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের কিছু প্রবাদ বাক্য জানতে হবে। আমি কমেন্টের মধ্যে তোমাদের জন্য কিছু প্রবাদ বাক্য আমি লিখে দিব, সেইগুলো তোমরা চর্চা করবে। কিছু প্রবাদ বাক্য রয়েছে যেগুলো তোমাকে হুবহু তুলে দিতে হবে, ঠিক আছে। হুবহু তুলে দেওয়ার অর্থ হচ্ছে যে যেখানে যেই রকম ভার্ব আছে, যেখানে যেরকম শব্দ আছে, সেইগুলো তোমাকে তুলে দিতে হবে। আমি দেখেছি যে প্রত্যেকটা বোর্ড কোশ্চেনে কিন্তু প্রবাদ বাক্য থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে। যেমন আমি দেখলাম যে এর আগে লিস্ট নিয়ে আলোচনা করেছি, লিস্ট সম্পর্কে যতগুলো প্রশ্ন না এসেছে তার থেকে বেশি এসেছে প্রবাদ বাক্যে। দেখো, আমি 2024 সালের 24 এবং 23 সালের বোর্ড কোশ্চেনে দেখলাম যে রিলেটিভ প্রোনাউন থেকে অনেক বেশি প্রশ্ন এসেছে, 20 থেকে 30টা। এবং তোমাদের যে আরও বাকি রুলসগুলো রয়েছে, রিলেটিভ প্রোনাউন এবং হচ্ছে যে তোমার আর কি আছে সেখানে, সেন্টেন্সের সিন্স অ্যাজ হোয়েন, তারপরে হচ্ছে তোমার এই যে কিছু শব্দ, লুক ফরওয়ার্ড, টু, ইউ মাইন্ড, এগুলোর ক্ষেত্রে অনেক বেশি প্রশ্ন এসেছে। কিন্তু তার থেকে বেশি প্রশ্ন এসেছে প্রবাদ বাক্যে। কারণ প্রবাদ বাক্য এমন জিনিস যে তোমাকে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে, ভবিষ্যৎ ইংলিশ শিখতে গেলে তোমাকে লাগবেই, জানতেই লাগবে। সেই জন্য প্রবাদ বাক্যটা খুবই জরুরি। তোমাদের আমি কমেন্টের মধ্যে কিছু প্রবাদ বাক্য লিখে দিব, তোমরা লক্ষ্য করবে, ঠিক আছে। প্রবাদ বাক্যগুলোর ক্ষেত্রে তোমাকে সম্পূর্ণ ঠিক রাখতে হবে। যেমন সেন্টেন্স থাকবে তেমনই রাখতে হবে। ঠিক আছে, প্রবাদ বাক্যগুলোর ক্ষেত্রে তেমনই রাখতে হবে। যেমন আমি এই যে সাধারণ কিছু প্রবাদ বাক্য রয়েছে, এইভাবে থাকে, দেয়ার ইজ এ প্রভার্ব মানে হচ্ছে প্রবাদ বাক্য, প্রভার্ব দ্যাট, এরপরে শূন্যস্থান দেওয়া থাকে, দেয়ার ইজ এ প্রভার্ব দ্যাট, এইভাবে দেওয়া থাকে। তোমাকে এখানে দিতে হবে কি, যে টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। টাইম অ্যান্ড টাইট ওয়েটস ফর নান। তো এই যে কিছু প্রবাদ বাক্য রয়েছে, এই প্রবাদ বাক্যগুলো তোমাদের একটু মনে রাখতে হবে, যাতে করে তোমরা প্রশ্নের উত্তরগুলো অর্থাৎ শূন্যস্থানগুলো খুব সুন্দরভাবে পূরণ করতে পারো। তো আজকের ক্লাসটি আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে এই পর্যন্তই ছিল। যে 8টি রুলস তোমাদেরকে দিলাম, সেটা তোমরা বেদ বাক্য হিসেবে খুব গুরুত্ব সহকারে স্টাডি করবে। কারণ এই রুলসগুলোর মধ্যে দেখবা যেদিন তোমাদের প্রশ্ন আসবে
সেদিন তোমার এই ফারুক ভাইয়ের কথা মনে পড়বে যে ভাই আমাদেরকে বলেছিল যে এই রুলসগুলো থেকে প্রশ্ন আসবেই। এবং আমি তোমাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে এই প্রশ্ন থেকেই তোমাদের এই রুলসগুলো থেকেই 8টা রুলস থেকেই তোমাদের প্রশ্ন আসবে মাস্ট। ঠিক আছে, 90% প্রশ্ন এই রুলসগুলোর মধ্যে থেকে আসে। তো তোমাদেরকে আজকের এই ভিডিওটা যারা এখন পর্যন্ত কন্টিনিউ করছো, কষ্ট করে দেখছো, তোমাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যে এত ধৈর্য লালন করে তোমরা ক্লাসটি করছো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই ছিল। পরবর্তী কোনো এক ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হয়ে যাবে। আবারও তোমাদের সামনে এই পরিচিত মুখগুলো তোমাদের সামনে আবার উপস্থিত করবো এবং তোমাদের পরিচিত মুখগুলো আমি দেখব। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।